আপু, তাড়াতাড়ি জামা ঠিক কর, সোহান ভাইয়া আসতেছে রুমে। ডিস্টার্ব করিস না, দেখতে পাচ্ছিস না জ্যামিতি করতেছি। রাখো তোমার জ্যামিতি, ভাইয়া রুমে ঢুকলো বলে। উফ, যা তো দরজা লাগিয়ে দিয়ে আয়, আমি উঠতে পারবো না। দুইজনের কথা শেষ হতে না হতেই সোহান সোজা রুমে ঢুকে পড়লো। রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে, কিরে কি করছিস তোরা দুইজন? ওড়না ঠিক করতে করতে জ্যামিতি করছি, একটু দেখে দাও তো, কোনোভাবেই মাথায় ঢোকে না। এই তুই কি ছোট মানুষ? আজ বিয়ে দিলে কাল সংসার করতে হবে, এখনো জ্যামিতি নিয়ে পড়ে আছিস? কি করব বলো, ছাত্রীকে বোঝাতে হবে, কিন্তু আমি পারছি না। মিলু কি বোঝাই তাও বুঝি না। আচ্ছা, তোর টিউশনি কেন করতে হবে? তোর বাবার কি কম আছে নাকি? দেখো, বাবার কম আছে না বেশি আছে তা তুমি ভালো করেই জানো, কিন্তু কথা তা নয়। অবসর টাইম পার করার জন্যই আমি টিউশনি করাই, বুঝলে? যদি ইচ্ছে হয় তাহলে বলো, নয়তো যাও আমার রুম থেকে। এই মেলু, তোর বোনকে বলে দে এটা আমার চাচার টাকায় করা রুম, আমার বাপদাদার তৈরি বাড়ি। আমার যখন যেখানে মন চায় সেখানে বসবো, সেই রুমে যাব। যদি কারো খারাপ লাগে তাহলে সে উঠে চলে যাক। উফ, তোমরা থামবে? কি শুরু করলা দুজন? আর আপু, তোমার মাথায় এই সাধারণ জিনিসটা কেন ঢোকে না? কতবার বুঝিয়ে দিলাম, না পারলে করো না। ভাইয়া তো ঠিকই বলেছে, তোমার টিউশনি করানোর কোনো দরকার নেই। মিলু, তুই এখনই আমার চোখের সামনে থেকে যা, নয়তো তোর মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। ভাইয়া ঠিকই বলে, সত্যি তোমার মাথা মোটা। ইকরা চিৎকার করে মিলু। মিলু মুখ ভেঙচি কেটে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সোহান দুই বোনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। ফাজিল কোথাকার, তোমার জন্যই এখন আমাকে মাথা মোটা বলে, বলেই কোনো কোলবালিশ দিয়ে সোহানাকে মারতে শুরু করলো। এই কি করছিস? ব্যথা পাচ্ছি তো, ছেড়ে দে বলছি। আর কখনো বলবে আমাকে মাথা মোটা? যা সত্যি তাই বলি, মাথা মোটাকে মাথা মোটা বলবো না তো কি বলবো? বলেই লাফিয়ে খাটের উপর থেকে নিচে নেমে দাঁড়ায় সোহান। এইভাবেই প্রতিদিন যায় ওদের দুইজনের চৌধুরী বাড়িতে। এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুইজন যখনই একত্রিত হবে, মারামারি আর দুষ্টুমিতে সবাইকে মাতিয়ে রাখবে। সে ছোটবেলা থেকেই দুইজনের সম্পর্ক এমনই করে এগিয়ে চলেছে, ওদের ঝগড়ার কোনো বিচার নেই। সে ছোটবেলা থেকেই আফসার আর আমির দুই ভাই। ওদের দুষ্টুমি দেখতে দেখতেই বয়স বাড়িয়ে ফেলেছে। সকালে নাস্তার টেবিলে, সন্ধ্যায় চায়ের আড্ডা, সবখানে চলে ওদের দুষ্টুমি। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী হবার পরেও জ্যামিতিতে বেশ কাঁচা ইকরা। সে সাথে বাচ্চামি স্বভাব তো রয়েছেই। মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে ঘরে দিন কাটাচ্ছে সোহান। ইকরার সাথে দুষ্টুমি না করলে যেন দিনটাই মাটি হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে আর একবার যদি আমাকে তুমি মাথা মোটা বলেছো, তবে তোমার মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। হাসতে হাসতে মুখ ভেঙচি কেটে মাথা মোটা বলে রুম থেকে দৌড়ে বের হবার সময় দরজার সাথে ধাক্কা লেগে পড়ে গেল। ঠিক হয়েছে, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, বলেই হা হা করে হাসা শুরু করলো ইকরা। সোহান ইকরার দিকে ঘুরতে দেখতে পেল সোহানের কপাল বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ইকরা হাসি থামিয়ে চিৎকার করে বলে উঠল, আল্লাহ, রক্ত বের হচ্ছে। বলে লাফিয়ে খাট থেকে নেমে পড়ল। ফার্স্ট এইড বক্স নিয়ে দৌড়ে সোহানের কাছে যেয়ে বসে কপালে স্যাভলন লাগিয়ে দিতে দিতে, ভালো হয়েছে না খুব? তোর জন্যই তো হয়েছে। ও, নিজে ব্যথা পাবে আর আমার দোষ দিবে? এত বড় ছেলে, একে তো কোনো চাকরি করো না, তার উপর সারাদিন আমাকে জ্বালাতন করো। আমি তোকে জ্বালাতন করি না, তুই আমাকে জ্বালাতন করিস। আমি তোমার ঘরে যে মনে হয় জ্বালাতন করে আসছি। তো কি হয়েছে, যেখানে সেখানে যখন তখন জ্বালাতন করিস? দেখবো নে, বিয়ের পর তোমার বউ কতটা ভালো হয়, আমার চেয়ে ভালো জীবনেও হবে না। ইকরার কান টেনে ধরে, এখানে বিয়ের কথা আসলো কই থেকে? তোর বিয়ে করার ইচ্ছা হয়েছে সেটা বল, করিয়ে দিব। আমি এখনই যে চাচা আর চাচিকে বলছি। ওফ, ছাড়ো, ব্যথা পাচ্ছি। আর আমার বিয়ের বয়স হয়নি, বুঝলে? তোমার মতো পাড়ার এ মেয়ে সে মেয়ের পিছু পিছু ঘুরি না। এই, তোকে কে বললো রে আমি পাড়ার মেয়েদের পিছু পিছু ঘুরি? যেই বলুক, কথাটা মিথ্যা না। অবশ্যই মিথ্যা, 1000 বার মিথ্যা। আমি কোনো মেয়ের পিছু নেই না, ঘুরিও না। ও, তাই বুঝি? হ্যাঁ তাই। পট্টি বাঁধতে বাঁধতে জেরিনদের বাড়িতে নিচে তাহলে প্রতিদিন কি করো? না মানে, রাহুল জেরিনকে পছন্দ করে তাই ওখানে যাওয়া হয়, আর কোনো কিছুই না। আর ফাইমদের বাড়ির পিছনের মাঠে প্রতিদিন কি করো শুনি? মাঠে মানুষ কি করে শুনি? খেলাধুলো করে, সেজন্যই মাঠে যাই। আচ্ছা, তোর বান্ধবীরা বিচার দেয় নাকি?
তারা কেন বিচার দিবে? আমার কি চোখ নাই? ও তাই, বুঝি। তাহলে তুই কেন ওদের বাড়িতে যাস? আমি কেন যাই মানে? আমার বান্ধবীদের বাড়ি আমার যখন ইচ্ছা তখন যেতে পারি। আমার জন্য কি কোনো মানা আছে নাকি? আমার জন্য না রাস্তায় যাওয়া মানা আছে, না মাঠে যাওয়া মানা আছে। তাতে তোর আর তোর বান্ধবীদের কি? আমাদের কারোর কিছুই না। এখন তুমি যাও তো আমার রুম থেকে। যাচ্ছি। আর সবাই যখন বাইরে জানতে চাইবে কি করে কপাল কাটলো, তখন আমি তোর নাম বলবো, মনে রাখিস। মানে? আমি বরং ব্যান্ডেজ করে দিলাম, ধন্যবাদ দিবে? তা না, উল্টো আমার নামে অপবাদ দিবে বলছো। যাও না, যে শুধু বলো, তখন মজা বুঝাবো। সোহান ইকরার রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এমন সময় ইকরার মা এসে, কি এমনটা কি করে হলো? ইস, কতখানি কেটে গেছে, কি করে ফাটলো? উফ চাচি, সামান্যই ফেটেছে, দরজার সাথে ধাক্কা লেগে। আম্মু, আমার মনে হয় ইকরা আপু মেরে ফাটিয়েছে। দেখছো না, আবার কত সুন্দর করে ব্যান্ডেজও করে দিতেছে। একটা থাপ্পড় দিব, ফাজিল মেয়ে কোথাকার। বললাম ধাক্কা লেগে ফেটেছে, আর ওকে না কুটনামে শুরু করেছে। মায়ের ডাক শুনে তাড়াতাড়ি নিজের রুম থেকে বের হয়ে ডাইনিংয়ে এসে হাজির হলো ইকরা। পুরো বাড়িতে ইকরা একমাত্র ওর মাকেই ভয় পায়। সামনে এসে কাঁপা কাঁপা কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে, কি হলো, ডাকছো কেন আমারে? সোহানের কপাল ফাটলো কি করে? দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে ফেটেছে। দেখেছো, আমি বলেছিলাম না? এবার আমার কথা বিশ্বাস হলো? সোহানের কথায় ইকরা ভয় পেয়ে গেল। ও মনে করেছে সোহান নিশ্চয়ই বানিয়ে কিছু বলেছে ওর নামে, তাই অগ্নি দৃষ্টিতে সোহানের দিকে তাকালো ইকরা। ইকরার চাহনি দেখে মিটি মিটি হাসছে সোহান। এমন সময় সোহানের মা এসে, কি হয়েছে এখানে? দেখো বুবু, তোমার ছেলের অবস্থা। ঠিক হয়েছে, সারাদিন শুধু বাড়িতে বসে বসে মেয়েটাকে জ্বালাতন করে। বুবু, তুমি এসব কি বলো শুনি? বাড়িতে ছেলেটা না থাকলে পুরো বাড়ি শূন্য শূন্য লাগে। ইকরার মা বরাবরই সোহানের পক্ষে। সোহান যতই অন্যায় করুক, আর এদিকে সোহানের মা বরাবরই ইকরার পক্ষে। এতে ইকরার দোষ যাই হোক না কেন। হয়েছে, তোর আর ওর পক্ষ নিয়ে কথা বলতে হবে না। ও যে কত বড় বদমাশ আমি জানি। আচ্ছা বুবু, চলো তো সবার জন্য নাস্তা নিয়ে আসি। ইকরার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে যদি আর একবারও ওর সাথে ঝগড়া করেছিস, তাহলে বুঝবি তোর খাওন দাওন সব বন্ধ বাড়িতে। দুজন চলে যেতেই ইকরা অগ্নি দৃষ্টি করে সোহানের দিকে তাকিয়ে, তুমি আমার নামে নিশ্চয়ই মিথ্যা কথা বলেছ। তা না হলে মা কখনোই এমনটা করতো না। আমি তোর মতো না যে মিথ্যা কথা বলবো। কি, আমি মিথ্যা কথা লাগাই? এইভাবেই শুরু হলো আবারও দুইজনের তুমুল ঝগড়া। নীলু দুই হাতে কান চেপে ধরে রেখেও যখন সহ্য হয়ে গেল, তখন চিৎকার করে বলল, তোমরা দুইজন চুপ করবা? ইকরার দিকে বড় বড় চোখ করে বলে উঠল, সত্যি তুমি মাথা মোটা। ইকরা রেগে গিয়ে যেই মিলুকে থাপ্পড় মারতে যাবে, অমনি কেউ ইকরার হাত চেপে ধরে। ইকরা চমকে ঘুরে তাকাতেই দেখতে পেল বাবা তার হাত চেপে ধরেছে। কিরে মা, এত রেগে আছিস কেন? তোমার ছোট মেয়ে দিন দিন বড্ড বেশি ফাজিল হয়ে যাচ্ছে। ও ছোট মানুষ, একটু ফাজলামো করবে, তার জন্য মারতে হবে? সব সময় তুমি ওর আর সোহান ভাইয়ের সাপোর্ট নাও, এটা ঠিক না। এ কি, সোহানের কপালে কি হয়েছে? কি করে এমনটা হলো? ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? এত উত্তেজিত হওয়ার কিছু নেই। দুষ্টুমি করতে যেয়ে সামান্য কেটে গিয়েছে, ব্যান্ডেজ করে দিছি, ঠিক হয়ে যাবে। সব সময় এদের নিয়ে আমার কথা ভাবার এ বাড়িতে আর কেউই নেই। উত্তেজিত হবো না মানে? কতখানি কেটে গেছে, আর তুই বলছিস একটুখানি? চাচা তুমি বসো তো। মা, চাচি, চাচার জন্য চা নিয়ে এসো। আমার সত্যি তেমন কিছু হয়নি, তুমি শুধু শুধু এত উত্তেজিত হইও না। তুই বলছিস তাহলে ঠিক আছে। বাবার এমন কথা শুনে একটু রেগে টেবিল ছেড়ে উঠে সোজা ছাদের দিকে হাঁটা দিল। বাবা পিছন থেকে বেশ কয়েকবার ডাক দিলেও পিছনে ফিরে তাকায়নি ইকরা। ছাদের ডান পাশের শেষ কর্নারটায় যে দাঁড়িয়ে সূর্য ডুবার দৃশ্য দেখছে দাঁড়িয়ে, আর মনে মনে ভাবছে কিভাবে সোহানকে জব্দ করা যায়। এমন সময় সোহান পিছন থেকে বলে উঠল, এই মাথা মোটা, না খেয়ে চলে আসলি কেন? পিছনে ঘুরেই তো তোমার লাভ, কি তাতে আমি না খেলে তো তোমার লাভ, আমার ভাগেরটা সহ খেতে পারবে। ইকরার ডান বাহু ধরে ঘোরাতে ঘোরাতেই চোখের পানি মুছতে মুছতে তাই নয় তো কি, সবাই তোমার পক্ষে, মা বাবা ছোট বোন সবাই। এই বাড়িতে তো আমি একা, যেদিন থাকবো না সেদিন বুঝবে। হাত দিয়ে ইকরার মুখ চেপে ধরে, বড্ড বেশি কথা বলতে শিখেছিস। সবাই আমার পক্ষে আর আমি যে তোর পক্ষে, এটা তুই কি বুঝি? হয়েছে, আর মিথ্যা বইল না। আমি তো তোমার শত্রু,
আমি না থাকলেই ভালো তোমার জন্য। কত সুন্দর গোধূলি সূর্যটাও ডুবি ডুবি করছে, তুই কাঁপছিস বলে ডুবতে পারছে না বলে ইকরার একটা হাত ধরে নিয়ে হাঁটা শুরু করলো ছাদের মাঝে থাকা টেবিলটার সামনে এসে ইকরাকে একটা চেয়ারে বসিয়ে সামনাসামনি মুখ করে নিজেও একটা চেয়ার টেনে নিল। ডান হাতে বাড়িয়ে দিল ইকরার চোখের নিচে জমে থাকা পানির দিকে, মুছে দিয়ে চায়ের একটা মগ ইকরার দিকে এগিয়ে দিয়ে, মুখটা কি করেছিস জানিস? কি করেছি? চোখের সব কাজল মুছে পুরো গাল কালো হয়ে গেছে বলেই হা করে হেসে উঠল। সত্যি? চায়ের মগ থেকে ঠোঁট সরিয়ে চা খেয়ে নে, তারপর ঘরে চেয়ে আয়নাতে নিজেই দেখে নিবি। কেন তুমি বলতে পারো না? আর নিচে গেলে সবাই দেখবে, তার চেয়ে বরং তুমি মুছে দাও বলেই নিজের মুখটা সোহানের দিকে এগিয়ে দিল। সোহান চায়ের মগটা টেবিলের উপর রেখে দুই হাতে ইকরার গাল দুটো চেয়ে গালি মুছে দিতে যেতেই ইকরার ঠোঁট দুটো সোহানের ঠোঁটের খুব কাছে চলে আসলো। ইকরার নিঃশ্বাস ছাড়ার বাতাস সোহানের নাকে মুখে এসে লাগছে। সোহান হঠাৎ করেই আজ লক্ষ্য করলো ইকরাকে বেশ রূপবতী লাগছে। আজ প্রথমবারের মতো মনে হলো ইকরা বড় হয়ে গেছে। প্রথমবারের মতো মনে হলো ইকরার ভেজা ঠোঁট দুটো প্রবলভাবে আকৃষ্ট করছে তাকে। সোহান একদম স্থির হয়ে ইকরার ঠোঁটের নিচের কালো তিলটার দিকে চেয়ে রইল। এক কপসায় অপূর্ব সুন্দর লাগছিল হালকা চাঁদের আলো ইকরাকে। কি হলো, এইভাবে আছো কেন? মুছে দাও। লাগবে না, এমনিতেই ভীষণ সুন্দর দেখাচ্ছে তোকে বলে ইকরার গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়াতে লাগলো। ইকরা সোহানের এমন আচরণে কিছুটা বিব্রত হলো। সোহানের দিকে তাকিয়ে, কি হয়েছে তোমার? কিছু না, চল নিচে নেমে যাই। শুনেছি এই সময় সাদে নাকি শাকচুন্নিরা ঘোরাঘুরি করে। হাসতে হাসতে আমি তো শাকচুন্নি বলেই বেঁধে রাখা চুলগুলো খুলে দিতেই বাতাসে উড়তে শুরু করলো। মুগ্ধ নয়নে চেয়ে রইল সোহান। চুলগুলো এলোমেলো উড়ে চলেছে। কি শাকচুন্নি দেখছো? শাকচুন্নি খুঁজতে এসে আমি আজ মায়াবতীকে দেখেছি বলে পিছনে ফিরে নিচের দিকে হাঁটতে শুরু করলো। ইকরা পিছন থেকে ডেকেই চলেছে, সেদিকে সোহানের কোনো খেয়াল নেই। ইকরা মনে মনে পাগল হয়ে গেছে। ইকরাও আর একা ছাদে না দাঁড়িয়ে নিচে নেমে আসলো। রাতের খাবার টেবিলে খেতে বসে সোহান যতটা না খাচ্ছে তার চেয়ে বেশি সময় ধরে ইকরার দিকে চেয়ে রয়েছে। ইকরা বিষয়টা খেয়াল করতে পেরে চোখের ইশারায় সোহানকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মাথা নাড়িয়ে বোঝালো কিছুই না। রাতের খাবার শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল, ইকরা তখন এগিয়ে গেল সোহানের রুমের দিকে। দরজায় হালকা হাত দিতেই দরজা খুলে গেল। রুমে ঢুকে দেখলো সোহান ওয়াশরুমে গেছে। ইকরা তাড়াতাড়ি টেবিলের উপর রাখা খাতায় লিখতে শুরু করলো। এইভাবে তাকিয়ে কি শাকচুন্নি দেখো, কামড়ে দিব তখন বুঝবে। এতটুকু লেখেই ইকরা খাতাটা খাটের উপর রেখে দ্রুত সোহানের রুম থেকে বের হয়ে দৌড়ে নিজের রুমে চলে এসে দরজা বন্ধ করে দিল। ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা হাসতে লাগলো। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপরে খাতাটা দেখে চমকে উঠল। খাতাটা হাতে নিতেই ইকরা লেখাটা চোখে পড়তেই হাসতে হাসতে নিচে নিচে বলতে শুরু করলো, মাথা মোটা একটা মায়াবতী আর শাকচুনির মাঝে পার্থক্যই এখনো বুঝে না। দাঁড়া, এখনই তোকে মজা বোঝাচ্ছি বলেই রুম থেকে বের হয়ে সোজা ইকরার রুমের দরজায় এসে ধাক্কা দিল। ভিতর থেকে দরজা বন্ধ দেখে দরজায় নক করলো। ভিতর থেকে সব পেরে দৌড়ে দরজার সামনে এসে কে? দরজা খোল। মজা করে কে আপনি? আমি। আমিটা আবার কে? নাম নাই? এবার কিছুটা রেখে যখন গাল দুটো লাল বানিয়ে দিব তখন বুঝবি আমি কে। কি আজব, আপনি আপনার পরিচয় দিতে পারছেন না? এত রাতে একটা মেয়ে দরজায় এসে ধাক্কাচ্ছেন। মাথা মোটা, তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ভিতরে ঢুকবো? এই খবরদার, মাথা মোটা বলবে না। বলেই দরজা খুলে দিতেই সোহান অপর প্রান্ত থেকে জোরে ধাক্কা মারতে গেলে অমনে ইকরাকে নিয়ে ফ্লোরে পড়ে গেল। পড়ে যেতেই সোহানের ঠোঁটে ইকরার ঠোঁট স্পর্শ করলো। সোহান অপলক ইকরার দিকে চেয়ে রইল। ব্যথায় উফ করে বলে উঠল, উফ তাড়াতাড়ি উঠো, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। কিছুটা লজ্জা পেয়ে নিজেকে কোনো রকমের সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে সরি আমি ইচ্ছে করে এমনটা করিনি বলে ইকরার দিকে হাত বাড়িয়ে দিল। ইকরা সোহানের বাড়িয়ে দেওয়া হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড়ালো। আমি জানি সব তুমি ইচ্ছে করেই করেছো। তুমি চাও আমি ব্যথা পাই, হাত পা ভেঙে ঘরে বসে থাকি। একদম উল্টাপাল্টা কথা বলবি না। বললাম তো আমি ইচ্ছে করে এমনটা করিনি, আর সরি তো বলেছি। হয়েছে হয়েছে, বুঝেছি। এখন বলো এত রাতে কেন রাখছো? কিছু না, এমনি এসেছিলাম। আচ্ছা থাক, চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? আমার ঘুম ভাঙিয়ে এখন বলছো এমনি ডাকছি? ইকরার দুই গাল ধরে
টান দিয়ে তুই ঘুমালে কোনো শাকচুন্নি আমার ঘরে গিয়েছিল। উফ, ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমি কেন তোমার রুমে যাব? আমার কি ঠেকা পড়ছে নাকি? ইকরার গাল ছেড়ে দিতেই দেখতে পেল গাল দুটো লাল টকটকে হয়ে গিয়েছে। তা তো আমি দেখতেই পেয়েছি, কাঠের উপরে কাঁথা পেয়ে আমার ঘরে কোনো শাকচুনি ঢুকেছিল। এই, তুমি আমাকে এসব নামে ডাকো কেন? আমার নামটা কত সুন্দর। ইকরার রুম থেকে বের হতে হতে তোর সাথে যে নাম চাই আমি সেই নামই তোকে ডাকি, বুঝলি? এবার ঘুমিয়ে পড়, আমি গেলাম। দরজা লাগাতে লাগাতে তুমি আস্ত একটা গাধা। আসলে মাথাটা আমার মোটা না, তোমার মোটা। সোহান কোনো রকম প্রতিবাদ না করে হাসতে হাসতে নিজের রুমের দিকে রওনা হলো। ইকরা সোহানের এমন ব্যবহারে চরম আশ্চর্য হয়ে গেল। পিছন থেকে চিৎকার করে বলতে থাকলো, তাহলে তুমি সত্যি সত্যি মাথা মোটা গাধা? সোহান পিছনে ফিরে তাকিয়ে তার ভুবন ভোলানো হাসি দিয়ে আবার হাঁটতে শুরু করলো। ইকরা একদম স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সোহানের দিকে। সোহান রাজ্য জয়ের হাসি হেসে হেঁটে চলল নিজের রুমের দিকে। ইকরার মাথায় কিছু না ঢুকলেও মাথাটা যে ঘুরছে তা বেশ বুঝতে পারল। সকালে ঘুম থেকে উঠতেই বড় বড় চোখ করে সোহানকে তাকিয়ে থাকতে দেখে চমকে উঠল ইকরা। চিৎকার দিবে এমন সময় মুখ চেপে ধরল সোহান। চুপ, একদম চুপ, চিৎকার করতে চাচ্ছিস কেন? সোহানের হাত ইকরার মুখে থাকায় সে কথা বলতে পারছে না, শুধু শব্দ করতে থাকলো। সোহান, যদি চিৎকার না করিস তাহলে মুখ থেকে হাত সরাবো। ইকরার চোখ দিয়ে ইশারা করে বোঝালো ঠিক আছে। সোহান আস্তে করে হাত সরিয়ে নিতেই জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো ইকরা। বেশ কিছুটা সময় পার হবার পর, তুমি এত সকালে আমার রুমে কেন? তোর কাছে এসেছিলাম, দরজা ধাক্কা দিতেই খুলে গেল। এসে তোর পাশে বসে দেখতেছিলাম, অমনি তুই চিৎকার করতে শুরু করলি। চিৎকার করব না তো কি করব? আল্লাহ জানে তুমি কি কি দেখছো। হাসতে হাসতে অনেক কিছুই দেখেছি। কি? আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকবো। আরে আস্তে আস্তে কিছুই দেখিনি, চেয়ারটা টেনে তোর সামনে বসতেই তুই জেগে উঠলি। তুমি কেন আসছো এত সকালে আমার রুমে? এখনো কি সকাল আছে? 9টা বাজে, তাড়াতাড়ি কিছু টাকা দে তো, আমার একটা ইন্টারভিউ আছে। আমার কাছে কোনো টাকা নেই। তুমি কি আমাকে টাকা জমা দিয়ে রাখছো নাকি, যে যখন তখন এসে টাকা চাইবে আর আমি দিয়ে দিব? শোন, টাকার গায়ে কি লেখা আছে জানিস? না, জানি না কি লেখা আছে। টাকার গায়ে লেখা আছে, চাহিবার মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। তুমি যতই যাই বলো না কেন, আমি এবার তোমাকে টাকা দিচ্ছি না। মনে আছে গতবার 500 টাকা এখনো তুমি ফেরত দাওনি। আরে দিয়ে দিব, তোর সব টাকা সুদে আসলে একেবারে দিয়ে দিব, চাকরিটা হলেই দিয়ে দিব। পাক্কা দিবা তো? 3 সত্যি দিয়ে দিব। ইকরা বিছানা থেকে উঠে, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে এসে দিচ্ছি বলে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। অল্প সময়ের ভিতরে ফ্রেশ হয়ে এসে টাকা বের করে সোহানের দিকে এগিয়ে দিতে দিতে, টাকা কিন্তু ফেরত দিয়ে দিবা, না হলে তোমার বিয়ের সময় তোমার শ্বশুর বাড়িতে এই টাকা আমি যৌতুক হিসেবে চাইব। চুপ থাক মাথা মোটা, এই কয়টা টাকা কেউ যৌতুক নেয়? আমি তো ভাবছি যার বাবার তোর মতো সুন্দরী একটা মেয়ে আছে, তোর মতো একটা নিজস্ব রুম আছে, যার বাবার নিজের ব্যবসা আছে, নিজের বাড়ি আছে, তাকেই বিয়ে করব। সে তুমি যা খুশি করো না কেন, আমার চেয়ে সুন্দরী কাউকেই তুমি পাবা না। আরে সুন্দরী লাগবে না, তোর মতো হলেই হবে। একটু মাথা মোটা, চুলগুলো বড় বড়, মায়াবী দুটো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর সেই ঠোঁটের নিচে একটা কালো তিল, ব্যাস তাহলেই হয়ে যাবে। ইস, আমার মধ্যে খুঁজে কত শখ, জীবনে পাবা না। আরে পাবো, না পেলে তোকেই ফটোকপি মেশিনে বসিয়ে ফটোকপি করে ঘরের দেওয়ালের সাথে টাঙিয়ে রাখবো। ফজিল একটা, বলে সোহানের বুকে ঠুস ঠাস করে মারতে শুরু করলো। সোহান প্রতিরোধ করার বাহানায় ইকরার হাত চেপে ধরে বুকের সাথে মিলিয়ে রাখছে। ইকরার হাত ছাড়িয়ে নিয়ে বারবার সোহানের বুকে ঘুষি মারছে। সোহান মনে মনে, মাথা মোটা কিছুই বোঝে না, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি, না পারছি বলতে, না পারছি লুকাতে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে 2 হাতে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরেছে ইকরাকে, সেদিকে কোনো খেয়ালই নেই। নিজের সমস্ত শক্তি দিয়ে যখন ইকরা সোহানকে ধাক্কা মেরে সরিয়ে দিল, তখন সোহান বাস্তবতায় ফিরে আসলো। এই, তুমি কি আমারে মেরে ফেলতে চাও নাকি? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। নিজের কানে হাত দিয়ে সরি, আমি বুঝতে পারিনি। তুমি ইচ্ছে করেই এমনটা করেছো, আমি জানি। বেশ লজ্জা পেয়ে গেল নিজের এমন ভুলে। সে বিনয়ের সুরে ইকরার হাত চেপে ধরে, বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি। না, তুমি ইচ্ছে করেই এমনটা করেছো, আমি জানি। তুমি চাইছিলা আমি দম বন্ধ হয়ে মরি, আর আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাক দিব। মনে মনে
হায় রে মাথা মোটা, হেই না না এমন করিস না, আমি এখনই চলে যাচ্ছি, আর আসবো না বলে সোহান দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইকরা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে হাসতে শুরু করলো। পাগল একটা, এত ভীতু মানুষ হয় কি করে? আচ্ছা, আমি কি সোহান ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? মোটেও অন্যায় কিছু না যদি ভালোবেসে ফেলি, কিন্তু সোহান ভাইয়া যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে? উফ, কী সব ভাবছি আমি। বিছানা ছেড়ে উঠে ডাইনিংয়ের দিকে হাঁটা শুরু করলো ইকরা। ডাইনিংয়ে আসতেই সোহানকে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। সোহানের সামনাসামনি দিয়ে বসে চোখ বড় বড় করে তাকালো। সোহান মুখে খাবার নিয়ে ইকরার দিকে তাকাতেই দেখতে পেল বড় বড় চোখ করে ইকরা সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান কোনো রকমে কথা না বলে মাথা নিচু করে তাড়াতাড়ি নাস্তা শেষ করে কোনো রকমে দৌড়ে সেখান থেকে বের হয়ে গেল। এমন অবস্থা দেখে ইকরা একাই মনে মনে হাসতে থাকলো, মনে মনে বলতে থাকলো, ভীতু একটা। সকাল গড়িয়ে দুপুর শেষের দিকে সোহান এখনও বাসায় ফেরেনি দেখে ইকরা বারবার ডাইনিংয়ের সামনে যেয়ে ঘুরে আসতেছে। ইকরার এই জিনিসটা চোখে পড়ার মতো। সোহান যেদিন বাইরে থাকে সেদিন সবার খাওয়া শেষ হলেও ইকরা খায় না যতক্ষণ পর্যন্ত না সোহান বাড়িতে আসে। অপরদিকে সোহানও যেখানেই থাকুক হালকা খাবার খেয়ে থাকে আর চেষ্টা করে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসার জন্য। সোহানও জানে ইকরা খাবে না যত সময় না সে বাড়িতে ফিরবে। ব্যালকানিতে দাঁড়িয়ে সে কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে ইকরা। বিকাল 4:30টার দিকে সোহানকে আসতে দেখে ইকরার মুখে কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। ইকরা দৌড়ে নিচে নেমে ডাইনিংয়ে সাজানো থাকা প্লেটে খাবার পরিবেশন করতে শুরু করলো। কলিং বেলটা বেজে উঠতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সোহান ঘরের ভিতরে ঢুকতেই ইকরা বলে উঠল, এত দেরি হলো কেন? যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেখানে রিসেপশনে খুব সুন্দর একটা মেয়ে ছিল, তার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। বাহ, ভালো তো। তাহলে তো আর সাথে পেট ভরে লাঞ্চ করে এসেছো বলেই হাঁটা শুরু করলো। আমিও বোকা, অযথাই খাবার বেড়ে রেডি করে রাখছি। উফ, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসছি। টেবিলে খাবার ঢাকা করা আছে, যার ইচ্ছে হয় যেন খেয়ে নেয়। আর ক্ষুধা লাগবে কেন? সুন্দরী মেয়ে মানুষের সাথে গল্প করেই তো পেট ভরা থাকার কথা। কথা বললেই যদি পেট ভরতো তাহলে সবাই কথা বলে পেট ভরতো, খাবার খেত না কেউ। যত সব ঢঙের কথা, খাবার বেড়ে রেখেছি, খেয়ে নিলেই হয়। কথাটা বলেই ইকরা হাঁটা শুরু করতেই পিছন থেকে হাত ধরে টান দিল সোহান। ইকরা চোখ বন্ধ করে ঘুরতে ঘুরতে মনে মনে বলে, কি রোম্যান্টিক। তুই খেয়েছিস? হাত ছাড়ো। আমি খেলেই কি আর না খেলেই কার কি? হাত ছাড়ো, না হলে চিৎকার করব। আয় একসাথে খাবো। না, তোমার সাথে খাবো না। কেন খাবি না? খাবি দেখেই তো আমার আসার অপেক্ষায় বসে রয়েছিস। চুপ, একদম চুপ। যে মেয়ের সাথে বসে গল্প করছো যাও, সেই মেয়েকে নিয়ে এসে একসাথে বসে খেতে বসো। আমার সাথে খাওয়ার কোনো প্রয়োজন নেই। হাসতে হাসতে, আরে এমনি বলেছি, রাস্তায় খুব জ্যাম ছিল তাই আসতে লেট হয়ে গেছে। টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি রাস্তায় কি হয়েছে? চেয়ার টেনে বসতে বসতে, আচ্ছা এত রাগ করিস কেন? রাখলে তোকে ঠিক শাকচুনের মতো লাগে। এই, আমি শাকচুন্নি, ভূতনি, পেতনি আরো অনেক কিছু, তাতে তোমার কি? আমি ভালো একটা দেখে বিয়ে করে নিয়ে এসো তো তুমি। হাসতে হাসতে, আচ্ছা যখন বিয়ে করব তখন দেখিস, এখন খেয়ে নে। ইকরা সোহানের দিকে খাবার প্লেট এগিয়ে দিতে দিতে, তোমার বউ আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তা হবে না, তুই না থাকলে তো আমি বিয়েই করব না। ওরে কি ঢঙের কথা রে, সময় মতো দেখা যাবে। হুম, দেখিস দেখিস, এখন খেয়ে নে, না হলে ঝগড়া করবি কি করে। খবরদার, উল্টাপাল্টা কথা বলবা না, তাহলে মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। তখন কেউ আর মেয়ে দিতে চাইবে না। আস্তে আস্তে তোর বর হবে টাকলু। তোমার মাথা ফাটিয়ে ফেলবো উল্টাপাল্টা কথা বললে। নে মাথা ফাটা। এখন না, পরে। খাবার সময় কাউকে মারতে নেই। আমার খাওয়া শেষ, তুই থাক, আমি গেলাম। যাও যাও, তাড়াতাড়ি আমার সামনে থেকে পালিয়ে বাঁচো। রুমের দিকে এগিয়ে যেতে যেতে, তুই আমার থেকে বেঁচে থাক, না হলে। না হলে কি? ইকরার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে, না হলে সময় মতো বুঝবি। সোহানের চলে যাবার পথের দিকে চেয়ে রইল, কথার কিছুই বুঝলো না, একা একাই বলে উঠল, পাগল একটা। ঝুম বৃষ্টি, ছাদের মাঝে দাঁড়িয়ে মনের সুখে বৃষ্টিতে ভিজছে ইকরা। কখন যে সোহান পিছনে এসে দাঁড়িয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই, তাই কুনকুন করে গান গেয়ে চলেছে ইকরা। আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদলো দিনে গান। গান শেষে করে পিছনে ফিরে তাকাতেই ইকরা চমকে উঠল। সোহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিয়ে, তুমি এখানে কখন এলে? ইতস্তত করতে করতে বলল, একটু আগেই তুই যখন গান গাচ্ছিলি
হ্যাঁ রে, তুই এত সুন্দর গান গাইতে পারিস, আগে তো বলিসনি। আরে কি বলো, আমি অত ভালো গান পারি না। আর এভাবে লুকিয়ে লুকিয়ে আমার পিছনে দাঁড়িয়ে থাকাটা তোমার মোটেও ঠিক হয়নি। সামনে গেলে তো আর এত সুন্দর গানটা শুনতে পেতাম না, তাই ইচ্ছে করেই সামনে যায়নি। ইস, তুমি খুব পচা বুঝলে। আর তোর মাথা মোটা। এই একদম এইসব কথা বলবে না। আমি জ্যামিতি কম পারলেও অঙ্কে কিন্তু মোটেও কাঁচা না। ওহ, তাই বুঝি, খুব পেকে গেছিস। এখন রাস্তা ছাড়ো, আমার ঠান্ডা লাগছে খুব, নিচে যাব। যা না যা, তোকে কি আমি ধরে রেখেছি? বলে কিছুটা সরে দাঁড়ালো সোহান। ইকরা যাবার জন্য পা বাড়াতেই প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ হলো। ইকরা চিৎকার করে সোহানকে জড়িয়ে ধরল। সোহানা দুই হাতে ইকরাকে জড়িয়ে ধরল। অনেকটা সময় সোহানের বুকের মাথা রাখার পর যখন ইকরা মাথা তুলতে যাবে তখন বুঝতে পারল পিঠের উপরে প্রচণ্ড শক্তি দিয়ে সোহান চেপে ধরে রেখেছে। ছাড়ো, মরে গেলাম। কি করছো? এটা কি কোনো রোমান্টিক মুভির শুটিং চলছে নাকি, যে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে রাখছো? নাকি সুযোগের সদ্ব্যবহার করছো? ওহ, আমিও তো তাই বলি, এটা কি কোনো সিনেমার শুটিং নাকি যে বজ্রপাতের শব্দে এইভাবে তুই আমাকে জড়িয়ে ধরলি? নিশ্চয়ই তুই সুবিধা নিতে চেয়েছিলি। তোমার মাথা বলে সোহানকে ধাক্কা মেরে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে গেল। সোহান অপলক ইকরা চলে যাওয়ার দিকছে দাঁড়িয়ে আর মনে মনে বলছে, কন্ট্রোল সোহান কন্ট্রোল, এইভাবে একদিন তুই ধারা খেয়ে যাবি। ইকরা বুঝে ফেলবে তুই ওকে ফলো করিস, ওকে ভালোবাসিস। অনেকটা সময় বৃষ্টির ভিতরে ছাদে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতে ভাবতে এতটা সময় সন্ধ্যায় পুরো আকাশ কালো হতে সোহান নিচে নেমে চলে আসে। এটা মনে মনে লজ্জা শরম বলতে কিছুই নেই, দিন দিন বড় হচ্ছে আর লজ্জা শরমের মাথা খাচ্ছে। ওঠার যখন তখন যেখানে সেখানে চলে আসে। আসুক, আমি তো মানা করিনি, তাই বলে পিছনে দাঁড়িয়ে থাকবে চুপ করে? ইস, বৃষ্টিতে ভিজে শরীরের সাথে পুরো জামাটা লিপটে ছিল। কি লজ্জা, সব কিছু দেখে ফেলেছে। আচ্ছা, সোহান যদি সাদে না আসতো আমার কি ভালো লাগতো? ইস, ওর বুকের মাঝে কি শান্তি। পাগলটা বুঝে না, কত শক্ত করে চেপে ধরে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। একটু ভালোবেসে ধরতে পারে, একটু রোমান্টিকভাবে ধরতে পারে, একটি হাত দিয়ে ধরে আমার থুতনিটা উপরে তুলবে, আমার ভেজা চুল থেকে পানি কপাল গড়িয়ে নাকের ডগায় স্পর্শ করে যখন ঠোঁট পর্যন্ত আসবে তখন ইস, লজ্জা লজ্জা লজ্জা। না, কিছুই না। সে একটা আঙুল দিয়ে তা মুছে দিতে দিতে বলবে, তোকে খুব সুন্দরই লাগছে। আরে কোথায় আমার ভাবনা আর কোথায় সেই পাগলের কাজ? কোনো কিছুই সাথেই যেন কোনো কিছুর মিলে না। আমি একাই শুধু স্বপ্ন দেখি, একাই শুধু ভালোবাসি তাহারে। দুজনের আবারও মুখোমুখি। রাতের খাবার টেবিলে সবার সাথে পুরো পরিবার একসাথে রয়েছে। রাতের খাবারের এই সময়টা সবার খুব প্রিয়। কোথাও বেড়াতে যাওয়া উচিত, কি বলো তোমরা? তুমি যা ভালো মনে করো। তারপরে সবার মতামত ছাড়া কি করা সম্ভব? আমার কোনো সমস্যা নেই, বড় আব্বু সমস্যা থাকলে তোমার ছেলে থাকতে পারে। এই, আমি তো কি তোকে বলেছি আমার সমস্যা আছে? সবসময় বেশি পাকনামি করিস। আহ, থাম থাম, তোরা দুজন কি শুধু শুধু সবসময় ঝগড়াই করবি নাকি? মনোযোগ দিয়ে কথা শোন। এবার কোথায় যাব তার জন্য পছন্দ মতো জায়গা তোরা দুজনেই খুঁজে বের করবি। কাজ না থাকায় দুজন খুব বেড়ে গেছিস। নে, এই কাজ করবি, তাও মাত্র 3 দিন সময় দিলাম। আর জায়গা পছন্দ মতো না হলে ট্যুর ক্যান্সেল। মনে থাকে যেন। কথাগুলো বলতে বলতে হাত ধুয়ে টেবিল থেকে উঠে হাঁটা শুরু করলো নিজের ঘরের দিকে। একে একে সবার খাওয়া শেষে যার যার রুমের দিকে রওনা হয়ে চলে গিয়েছে। টেবিলে এখন শুধুই সোহান আর ইকরা পড়ে রয়েছে। সোহান অগ্নি দৃষ্টিতে ইকরার দিকে চেয়ে রয়েছে। দেখে ভয়ে ভয়ে ইকরা সোহানকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? কিছুটা রাগি রাগি ভাব নিয়েই, তোর জন্য এমন কাজের দায়িত্ব কাঁধের উপরে পড়লো, এবার তুই খুঁজে বের কর কোথায় যাবি। আমার কি দোষ? আর আমি কি তেমন কিছু চিনি নাকি? তুমি খুঁজে বের করে নাও না প্লিজ। এই চুপ, একদম চুপ। এতটুকু ন্যাকামি করবি না, মাথায় প্লেট দিয়ে বাড়ি দিব। কি তোমার এত সাহস? সাহসে দেখেছিস কি? প্লেট গুছিয়ে রাখতে রাখতে কত যে সাহস আছে তা আমি ভালো করেই জানি। সাহস দেখাতে আসলে চিৎকার করব। এক্ষুনি চাচা চাচিকে ডেকে বল। তুই কি আর কিছু পারিস? পারিস শুধু বাবা-মাকে ডাক দিতে। আমিও চাচিকে ডাক দিতে পারি, তোর মুখ ভেঙে দিবে এখনই এসে। ও হয়েছে, কিন্তু চিন্তা করো কোথায় যাওয়া। আমি রুমে যাচ্ছি, কিছুক্ষণ পর ছাদে যাব, ওইখানে এসে জানাইও কোথায় যাওয়া যায়। বলতে বলতে ইকরা উপরে উঠতে শুরু করলো। সোহান চেয়ার বসে রইল, মাথায় কোনো কিছুই ঢুকছে না। কোথায় যাওয়া যায়? আর ভালো জায়গা খুঁজে বের না করলে খবর করে ছাড়বে বাবা। সবার ঘোরাঘুরি নষ্ট করা মানে পকেট খরচের জন্য একটা টাকাও বাবা দিবে না, এটা নিশ্চিত। কথাগুলো ভাবতে ভাবতে সুহানা নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। রুমে এসে কোনো কিছুই ভালো লাগছে না দেখে ছাদে উঠতে শুরু করলো।
বৃষ্টির পর আকাশে সুন্দর চাঁদ উঠেছে, সেই সাথে হিম শীতল বাতাস মন জুড়িয়ে যাওয়ার মতো। চারিদিকে চোখ বুলালে মন ভালো হয়ে যাবে যে কোনো মানুষেরই। নানান রকম চিন্তায় সোহান ভুলে গেছে আসল কথা, তাকে যে খুঁজে বের করতে হবে সুন্দর একটি জায়গা যেখানে এই বর্ষার মৌসুমে ঘুরতে যাওয়া যায়, যেখানে ঠিক এমনই জ্যোৎস্না রাত থাকবে, চারিদিকে আলোকিত হবে সে আলোয়। কখন আসছো ছাদে? ইকরার ডাকে কিছুটা চমকে উঠে সোহান পিছনে ফিরে এই অনেক সময় হয়েছে। খুঁজে পেয়েছো কোথায় যাবে? সব জায়গায় তো কম বেশি ঘোরা হয়ে গিয়েছে, কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, রাঙামাটি, বিছানাকান্দি, সব জায়গায় কম বেশি ঘোরা শেষ। আমি তো তেমন ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। এখন তুই বল কোথায় ঘুরতে যাওয়া যায়? এক কাজ করো, নেটে ঢুকে সার্চ দিয়ে দেখো কোথায় ঘুরতে যাওয়া যায়। এইটা তুই ভালো আইডিয়া দিয়েছিস। নেটে ঢোকার আগে একবার বন্ধুদের ফোন দেই, ওদের জানাশোনা থাকতে পারে ভালো জায়গা সম্পর্কে। তুইও তোর বান্ধবীদের দিয়ে দেখতে পারিস। ওকে, তুমি খুঁজে নাও, আমি নিচ্ছি। দুইজন দুজনের বন্ধু বান্ধবীদের ফোন দিতে লাগলো। সকলেই সেই কক্সবাজার, সিলেট কিংবা সেন্ট মার্টিনের কথাই ঘুরে ফিরে বলতেছে। দুজনই হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো। ইকরা সোহানকে বলল, আসলে বন্ধু বান্ধবীদের দিয়ে কিছুই হবে না, তুমি বরং নেটে ঢুকে সার্চ দাও। তাই করব। সোহান নেটে ঢুকে সার্চ দিল। মোটামুটি সব জায়গায় পরিচিত এবং যাওয়া হয়েছে এমনই সব জায়গায় ঘুরে ফিরে আসছে। সোহান মন খারাপ করে ইকরার দিকে তাকালো। আচ্ছা, আমরা ঘুরতে যাই কেন বলো তো? কেন আবার? সুন্দর পরিবেশে মন ভালো করার জন্য। ঠিক তাই, শোনো, তবে আমরা এবার গ্রামে দাদা বাড়িতে বেড়াতে যাব। সকলের সাথে দেখা হলে সকলের মন ভালো হয়ে যাবে, আর সুন্দর পরিবেশে ঘোরাও হয়ে যাবে। ওয়াও, অসাধারণ একটা বুদ্ধি দিয়েছিস তো। কে বলে তোর মাথা মোটা? এই তো তোর মাথায় চিকন বুদ্ধি আছে। এই, আবার এসব বলছো? দুইজন ঝগড়া করতে করতে প্রচন্ড বাতাস শুরু হলো। দুইজন দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যেয়ে একজন আরেকজনের সাথে মাথায় মাথায় টাক খেলো। সোহান ইকরার দিকে আর ইকরা সোহানের দিকে তাকালো। দুইজন দুজনের দিকে তাকিয়ে থেকে প্রচন্ড শব্দ করে হেসে উঠল। এমন সময় সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা মিলু চিৎকার করে বলে উঠল, ভূত ভূত। মিলুর এমন কাণ্ড দেখে দুইজন আরও কিছুটা সময় হেসে তারপর নিচে নেমে আসলো। নিচে নামতেই দেখতে পেল মিলু ডাইনিংয়ে বসে থরথর করে কাঁপছে আর আস্তে আস্তে কি যেন বলছে। কিরে বুড়ু, তোর কি হইছে? ভূত ভূত আপু, ভূত দেখেছি। মিলুর কথা শুনে দুইজনে আবারও হেসে দিল। কোথাও ভূত দেখেছিস? ছাদে ওটা সিঁড়িতে দেখেছি আপু। জানো না, আমাকে দেখা মাত্র কি জোরে হাসতে শুরু করলো। মিলুর এমন কথায় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবার অবস্থা দুইজনের। সোহান, আচ্ছা সাদের সিঁড়ির কথাই ছিল, ভূতটা বলতে পারবি? পারবো, কিন্তু আমি যাব না। আমি ভীষণ ভয় পাইছি। কিছুই হবে না, আমরা তোর সাথে আছি তো। সত্যি থাকবা তো? হ্যাঁ, 3 থাকবো। এখন চল। তিনজন ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে শুরু করলো। সিঁড়ির কাছে এসে মিলু উপরের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল ওই দিকটায়। চল দেখি কি আছে ওইখানে। না না, আমি যাব না, তোমরা যাও। সোহান আর ইকরা মিটমিট করে হাসতে হাসতে সেদিকে রওনা হলো। এদিকে মিলু ভয় থরথর করে কাঁপছে। অনেকটা উপরে উঠে ইকরা আর সোহান দুজনে মিলে হা হা করে হাসতে শুরু করতেই মিলু চিৎকার করতে শুরু করলো। সোহান আর ইকরা মিলুকে বলল, আরে ভয় পাস না, আমরাই দুজন। নিচে নেমে এসে বলল, তুই এত ভীতু কেন রে? ভূত? দূর, কোনো ভূত না, আমরা দুজন তখন হাসতে হাসতে নামছিলাম। তোমরা এইভাবে আমাকে ভয় দেখাতে পারলে? তোকে আমরা ভয় দেখাবো কেন? তুই নিজেই ভয় পেয়েছিস। আচ্ছা এটা বল, এত রাতে তুই কেন ছাদে যাচ্ছিলি? কেন, আমি কি ছাদে যেতে পারি না? তা পড়বি কেন? কিন্তু কেন যাচ্ছিল এটা বলতো? এমনি বিশুদ্ধ হাওয়া খাওয়ার জন্য, তুমি বুঝবে না। বলতে বলতে মিলু নিচুর দিকে নামতে শুরু করলো। ইকরা সোহানের দিকে তাকালো। মিলু নেমে যেতেই সোহান বলল, আমার মনে হয় মিলু প্রেমে পড়েছে, তাই তো এত রাতে ছাদে যাচ্ছিল। তুমি কি করে বুঝলে? তুমি কি ছাদে বসে প্রেম করো নাকি? আমার ছাদে বসে প্রেম করতে হবে কেন? এই জন্যই বলি তোর মাথা মোটা। তুই ওর বলার ভঙ্গিমা দেখেও বুঝতে পারিস নাই? মাথায় হাত দিয়ে? ওরে এত বড় সাহস! বড় বোন প্রেম করে না আর ও প্রেম করছে? আচ্ছা এটা বলো, তুমি কি কাউকে ভালোবাসো? না রে, বেকার মানুষের কাউকে ভালোবাসতে নেই। কেন, বেকাররা কি মানুষ না? হাসতে হাসতে বেকাররাও মানুষ, তবে বেকার মানুষ। যেমন মনে কর একজন বেকার ছেলে একটা মেয়েকে ভালোবাসলো,
এদিকে মেয়ের বাড়ি থেকে মেয়েটাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এমন অবস্থায় মেয়েটা যখন ছেলেটাকে বিয়ের কথা বলবে, তখন ছেলেটা পরিবারের কথা, মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েটাকে বলবে যার সাথে পরিবার বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করে নেবার জন্য। কিন্তু ছেলেটা সত্যি মেয়েটাকে ভালোবাসে। বুকের ভিতরে পাথর চাপা রেখে মেয়েটাকে এই কথাটা ছেলেটাকে বলতে হয়েছে। অথচ মেয়েটা ভাববে ছেলেটা কতই না স্বার্থপর। শোনো, সব সময় যে ছেলেদেরকে দায়িত্ব নিতে হবে এমন হবে কেন? আমি হলে ছেলেটাকে বলবো আমি তোমাকে সাহায্য করব বিয়ের পর, যতদিন না তোমার চাকরি হচ্ছে। আমি 2টো টিউশনি করি, না হয় আরও 2টো টিউশনি বাড়িয়ে করব। ইকরার কথা শুনে মুগ্ধ নয়নে আধো আলো আধো অন্ধকারে তাকিয়ে রইল সোহান। মুখ থেকে কোনো কথাই যেন বের হতে চাচ্ছে না। সোহানের শুধু চেয়ে থাকতে ইচ্ছে করছে। এই মাথা মোটা মেয়েটার দিকে না মাথা মোটা বললে ভুল হবে, কিছুটা হলেও মেয়েটার মাথায় বুদ্ধি আছে। সত্যি মেয়েটা জ্যামিতিতে যতটা কাঁচাই হোক না কেন, ভালোবাসার অঙ্কে পুরাই পাকা। এ যেন জ্যামিতির মিলিয়ে দেওয়া এক সূত্র। হয়েছে একটা জ্যামিতিক প্রেম। এমনি করে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো ভুল কিছু বলেছি? বাস্তবতায় ফিরে এসে তুই না খুব সুন্দর যুক্তিযুক্ত কথা বলেছিস। ইদানিং দেখছি তোর মাথা খুলতে শুরু করেছে। আমি ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমতী, কিন্তু তোমরা কেউ বুঝো না। কথাটা বলেই হেসে দিল ইকরা। সুহানও নিজেকে সামনে রাখতে পারল না। ইকরার সাথে সাথে নিজেও হাসতে শুরু করলো। আর বেশ কিছুটা সময় সিঁড়িতে বসে দুজন গল্প করে যার যার রুমে চলে আসলো। ব্যালকানিতে দাঁড়িয়ে সোহান এই প্রথম অনুভব করলো যে সত্যি সত্যি ইকরাকে ভালোবেসে ফেলেছে। ওর প্রতিটা কথায়, ওর প্রতিটা হাসিতেই সোহান এখন মুগ্ধ হয়। আগের মতো আর ঝগড়া করতে ইচ্ছে করে না, বরং মাঝে মাঝে ইকরার খোলা চুলে হাত দিয়ে বাতাস উড়িয়ে দিতে ইচ্ছে করে, কিংবা কখনো কখনো খুব ইচ্ছে করে ঠোঁটের নিচে কালো তিলটায় একটু হাত বুলিয়ে দিতে। নিজের রুমের বিছানার এপাশ ওপাশ করতে করতে ইকরা ভাবছো, বোকা একটা, কিরে এমন বোকা মানুষকে আমি ভালোবেসে ফেললাম যে আমার ভালোবাসা বুঝেই না। আচ্ছা, সুহান কি অন্য কাউকে ভালোবাসে? এখন কেমন জানি বদলে যাচ্ছে। আগের মতো আমার সাথে ঝগড়া করে না, আমার সাথে রাগ করে না। কত সুন্দর করে ভালোবাসার কথা বলার পর সোজা বেকারের উদাহরণ দিল। অথচ ওর চোখে আমি স্পষ্ট কারোর জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু কে সে? সে কি আমার থেকেও অনেক বেশি সুন্দরী? সে কি আমার থেকেও তোমায় বেশি ভালোবাসবে সোহান? ভাবতে ভাবতে একসময় দু চোখ বন্ধ হয়ে এলো ইকরার। সকালে নাস্তার টেবিলে সকলে একসাথে নাস্তা করতে বসছে। এমন সময় মিলু সবার সামনে বলে উঠলো, আমাদের বাড়িতে ভূত এসেছে। তোমরা কি জানো? তোরে কি দৌড়ানি দিছে? শুধু কি দৌড়ানি, আর একটু হলে হার্ট ফেল করে মারা যেতাম। কি সব উল্টাপাল্টা কথা বলছিস? মাথাটা কি পুরো নষ্ট হয়ে গেছে? সবার কথা শুনে ইকরা আর সোহান একে অপরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমার মাথা ঠিক আছে, তোমার বড় মেয়ে আর ভাইয়ার মাথা নষ্ট হয়েছে। কোনো কারণ ছাড়াই হা হা করতে থাকে। গতকাল রাতে ছাদে উঠতেছিলাম, এমন সময় দুজন ছাদের ওপর থেকে নামছে আর এত উচ্চ সুরে হাসাহাসি করছে যে অন্ধকারে ভয়ে আমার আত্মার পানি শুকিয়ে গিয়েছিল। এবার মিলুর কথা শুনে সকলে একসাথে উচ্চস্বরে হেসে দিল। অনেক সময় হাসাহাসি করে সোহানের বাবা জিজ্ঞেস করলো, তোদের জনকে যে দায়িত্ব দিয়েছিলাম তা কত দূর? এই আর এমন কি কঠিন কাজ? টাকা দিয়ে যাও, কবে বেড়াতে যাবে সেই ডেট বলো। তোরা এত ফাস্ট হয়ে গিয়েছিস, তা কোথায় বেড়াতে যাবি বল দেখি, জায়গা পছন্দ হয় কিনা। তা বলা যাবে না। একবারে ঘোরাঘুরিটা সম্পূর্ণ সারপ্রাইজ হবে। সোহানকে বিশ্বাস না করা গেলেও ইকরাকে বিশ্বাস করা যায়। তোরা কি বলিস? সবাই বলল, হ্যাঁ অবশ্যই করা যায়। কেন শোয়ানকে কেন বিশ্বাস করা যাবে না? অবশ্যই আমি শোয়ানকে বিশ্বাস করি। শোয়ান অবশ্যই ভালো কিছু প্ল্যান করবে। বলতে বলতে পকেট থেকে টাকা বের করে দিতে থাকলো সোহানের বাবা। আরে আরে কি করছিস? আমি টাকা দিচ্ছি। দুজনে ভাগ করে দাও, সাথে আমরা দুজন টিকিট কাটতে যাব। সেই টাকার সাথে ফুচকা খাবারটাও দিবা। ইকরার কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। দুই ভাই মিলে টাকা দিয়ে নাস্তার টেবিল থেকে উঠতে উঠতে বলল, আগামী শুক্রবারের টিকিট কেটে আনবি, মানে মাত্র 2 দিন সময়, আর অবশ্যই গন্তব্যস্থান যেন সুন্দর হয়। তাই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সকলে চলে যাবার পর সোহান ইকরার দিকে তাকিয়ে বলল, টাকাগুলো তোর কাছে রাখ, আর দুপুরের পর রেডি হয়ে থাকবি। লাঞ্চ করেই টিকিট কাটতে চলে যাব দুইজন। আচ্ছা ঠিক আছে। দুজন নিজেদের মতো করে চলে গেল রুমে। দুপুরের খাবার শেষ করতেই সোহান ইকরাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পরে বের হব। আর কি রেডি হব? আমি তো রেডি। ইস, এই পোশাকে তুই আমার সাথে যাবি? আমার একটা মান সম্মান আছে তো, আর আমি একটা ইয়ং হ্যান্ডসাম ছেলে। তোমার মাথা থাকো, তুমি নিজে রেডি হয়ে নিও। ঠিক 4টের সময় আমরা বের হব।
আচ্ছা। দুইজন নিজেদের রুমে চলে গেল। ইকরা মনে মনে হাসছে আর বলছে পাগল একটা। ঠিক 4টার সময় ইকরা সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। ডাইনিংয়ে বসে থাকা সোহান সেদিকে তাকিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। অপলক নিচে নামতে থাকা ইকরার দিকে চেয়ে রয়। চোখের পলক যেন কোনোভাবেই ফেলতে পারছে না সোহান। প্রিয় নীল রঙের শাড়ির সাথে ম্যাচিং করে হাতে নীল চুড়ি পড়েছে, খোপায় গোলাপ ফুল আর চোখের পাপড়ি টানা কালো কাজলে। সোহান মনে মনে বলে উঠল, অপূর্ব। কখন যে ইকরা সোহানের সামনে চলে এসেছে সেদিকে সোহানের খেয়ালই নেই। এক দৃষ্টিতে সোহান চেয়ে রয়েছে। সোহানের সামনে দাঁড়িয়ে কানের কাছে হাত নিয়ে তুড়ি মেরে এইভাবে তাকিয়ে আছো কেন? চমকে উঠে তোকে দেখছিলাম। ইস, গোলাপের জায়গায় যদি কাঠগোলাপ হতো তাহলে আরও সুন্দর মানাতো তোকে। কে এনে দিবে শুনি? আমার কি আর এই বাড়িতে আপন বলতে কেউ আছে? আচ্ছা যা, কোনো একদিন এনে দিব। এখন চল, দেরি হয়ে যাবে না হলে। অনেকটা পথ যেতে হবে। দুইজন বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। একটি রিক্সাও দেখা যাচ্ছে না। এদিকে বাইরে এখনো ভালো রৌদ্রের তাপ রয়েছে। সোহান ইকরার দিকে তাকিয়ে বলল, চল মোড় পর্যন্ত হেঁটে যাই। ঠিক আছে। বলে সোহানের সাথে সাথে হাঁটতে শুরু করলো। কয়েক পা হেঁটে ইকরা দাঁড়িয়ে গেল। সোহান পিছু ফিরে তাকিয়ে কি হলো? শাড়ি পরে এইভাবে একা আমি হাঁটতে পারি না। তাহলে কি করব? এদিকে তো কোনো রিক্সাও নেই। বলতে বলতে আবারও ইকরার সামনে এসে দাঁড়ালো। ইকরা নিজের হাত সোহানের দিকে বাড়িয়ে দিয়ে, ধরে রেখো, তাহলেই আমি হাঁটতে পারবো। ইকরার হাতের দিকে হাত বাড়াতেই সোহানের হার্টবিট বাড়তে শুরু করলো। তবুও সাহস করে সে হাত বাড়িয়ে ইকরার হাতটাকে হালকা করে চেপে ধরল। সোহানের হাতের স্পর্শে ইকরা মিষ্টি করে হাসি ফুটিয়ে সোহানের পাশে হাঁটতে শুরু করলো আর মনে মনে বলল, গাধা একটা। কিছু বললি? কই না তো। ওহ আচ্ছা, আমি মনে হয় ভুল শুনেছি। ইস, এই অবস্থায় যদি তোমার প্রেমিকা দেখে ফেলে তুমি আমার হাত ধরে নিয়ে হেঁটে বেড়াচ্ছ, তবে তোমাকে যে কি করবে ভাবতেই আমার কেমন জানি হাসি পাচ্ছে। ইকরার কথা শুনে জোরে জোরে হাসতে হাসতে, না আমার কোনো প্রেমিকা আছে আর না এসব নিয়ে টেনশন আছে, বরং নিজের চিন্তা কর। একবার যদি তোর বয়ফ্রেন্ড দেখে ফেলে তাহলে কেমন হবে ব্যাপারটা? ওর আমি ওইসব কিছুই না। কি বলিস? সত্যিই তোর কোনো বয়ফ্রেন্ড নেই? বললাম তো নেই। তোমার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। ওইসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আচ্ছা তুমি বলো, তোমার কেমন মেয়ে পছন্দ? খুঁজে দিব। থাক, লাগবে না। হুম, বলো তো তুমি। চোখ দুটো টানা টানা, ঠোঁটে লেগে থাকবে মিষ্টি হাসি। মায়াবে সেই হাসিতে আমার মন হারাবে। তার কথায় মুখটা ছড়বে। আমি মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে রইব। তার হাইট তোর মতো হলে ভালো হবে, একটু কম বেশি হলে সমস্যা নেই। তবে ঠিক তোর মতো ঠোঁটের নিচে একটা তিল থাকা চাই। তা না হলে আর আমার প্রেম ভালোবাসা হবে না, বুঝলি? তুমি চিন্তা করো না তো, আমি ঠিকই খুঁজে এনে দিব এমন মেয়ে। সত্যি এনে দিবি? মনে মনে তোমার মাথাটা ফটিয়ে দিব। হ্যাঁ, সত্যিই দিব। সোহান মনে মনে, আস্ত মাথা মোটা একটা মেয়ে, এত করে বোঝালাম তবু বুঝলো না। আর কি করে বোঝাবো তোকে? এত সুন্দর একটা সুন্দরী মেয়ে পাশে থাকার পরও সে অন্য মেয়েকে নিয়ে কল্পনা করছে। ইচ্ছে করছে একটা ধাক্কা মেরে ট্রেনে ফেলে দিতে। দুইজনের ভাবনা জুড়ে শুধুই দুজন, অথচ কেউ বলতে পারছে না কতটা ভালোবাসে। রিকশায় উঠে শ্যামলের উদ্দেশ্যে রওনা হলো দুইজন। পাশাপাশি বসেও তাদের মাঝে অনেকটা গ্যাপ রেখেছে সোহান। ভাঙা রাস্তায় কারণে ঝাঁকুনি লাগছে বারবার। ইকরা ঝাঁকুনিতে বারবার সামনে চলে যাচ্ছে শাড়ি পিছলে। কি করবে ভেবে না পেয়ে সোহানের হাতের ভিতরে নিজের একটা হাত ঝুঁকিয়ে শক্ত করে চেপে ধরতেই সোহানের শরীর বাঁদিকে কিছুটা ঝুঁকে এলো। দুজনের দেহের সাথে দেহের স্পর্শে দুজনেই কিছুটা কেঁপে উঠল। সোহানের এক দৃষ্টিতে চেয়ে রইল ইকরার দিকে। ইকরা যেন সব কিছু ভুলে গিয়েছে এখনো বলতে পারেনি সোহানকে ভালোবাসি, কিংবা সোহানও কোনোদিন বলেনি ওকে ভালোবাসে। তবুও নিজের মাথাটা সোহানের কাঁধে রেখে সোহানকে প্রশ্ন করল, কি দেখা এমন করে? কিছুটা বিব্রত হলেও নিজেকে সামলে নিয়ে ইকরার চুলে হাত দিয়ে কি যেন একটা উড়ে এসে তোর চুলের মাঝে পড়েছিল। তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে চিনি। তুমি মিথ্যা বলে তোমার কপালে খাম জমতে শুরু করে, যেমনটা এখন তোমার কপালে বিন্দু বিন্দু খাম জমতে শুরু করেছে। আরও বিব্রত হয়ে গেল। কি বলবে ঠিক বুঝতে পারছে না। তবে কি ইকরা বুঝে ফেললো সে তাকে ভালোবাসে, নাকি ও অন্য কিছু মনে করলো? আরে না, আমি কেন মিথ্যা বলবো তোকে? মানুষ অনেক কারণে মিথ্যা বলতে পারে, তা ভালোর জন্যও হতে পারে, আবার খারাপের জন্যও হতে পারে। নিজেকে বাঁচানোর জন্য বলতে পারে, আর অন্যকে বাঁচানোর জন্যও বলতে পারে। এত সময় নিজেকে বেশ ভালোভাবেই সামলে নিয়েছি, তাই ইকরার দিকে কিছুটা ঘুরে একটা কানে হাত দিয়ে খুব বেশি পেকে গেছিস তাই না?
উফ, ছাড়ো, লাগছে তো, মানুষ কি মনে করবে? ইকরার কান থেকে হাত ছড়িয়ে নিতে নিতেই, মানুষেরটা আমিও খাই না, পড়িও না, বুঝলে? যে মানুষ কি করলো তা নিয়ে আমার মাথা ব্যথা থাকবে। দুজন গল্প করতে করতে একসময় শ্যামলী বাস স্ট্যান্ডে চলে আসলো রিক্সা করে। রিক্সা থেকে নেমে বাস কাউন্টারে যেয়ে সকলের জন্য টিকিট কিনে নিল। তখন শেষ বিকেলে কিংবা সন্ধ্যার প্রথম প্রহর। সোহান ইকরার চোখে চোখ রেখে বলল, কোথায় যাবি এখন? হাত বাড়িয়ে সোহানের হাত চেপে ধরে যেখানে নিয়ে যাবে তুমি। চল পালিয়ে যাই দুজন, যেদিকে দুই চোখ যায়। সোহানকে কিল ঘুষি মারতে মারতে, এই, আমরা কি চোর নাকি ডাকাত যে পালিয়ে যাব? আর তোমার সাথে কেন পালাবো আমি? তোমার কে হই আমি? আরে থাম থাম, মানুষ তাকিয়ে মজা নিচ্ছে, মাফ চাই, তোকে কোথাও যেতে হবে না। চল সামনের দিকে হেঁটে যাই, তারপর রিক্সা নিয়ে চলে যাব। দুজন হাঁটতে শুরু করলো। কিছুটা পথ হেঁটে আবারও রিক্সায় উঠলো। গল্প করতে করতে রিক্সা ধানমন্ডি লেকের কাছে চলে আসলো। দুজন রিক্সা থেকে নেমে একটা ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। পুরো আকাশ তখন কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে বলে। ইকরার মুখোমুখি একটা চেয়ার টেনে বসতে বসতে মনে হয় বৃষ্টি নামবে। তাই নামলে নামুক, আমি ভিজবো। পাগল নাকি? ভিজে জ্বর বাঁধাবি নাকি? মোটেও না, বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে। আমার কিছুই হবে না। ওইসব চলবে না, শেষে জ্বর আসলেই আমাকেই সবার বকা শুনতে হবে। চুপ, একদম চুপ। বেশি কথা বললে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। তখন সব মানুষজন এসে তোমার হাত পা ভেঙে দিবে। কেন কেন? আমি কি করেছি? এই যে কোনো কথা শুনো না তাই। আমি তোর কথা শুনবো নাকি তুই আমার কথা শুনবি? দুইজন কথা বলতে বলতে ফুচকা চলে আসলো। ফুচকা খেতে খেতে ঝুম বৃষ্টি শুরু হলো। দুইজন তাড়াতাড়ি ফুচকা শেষ করে উঠে দাঁড়ালো। সোহান কোথাও দাঁড়ানোর জন্য জায়গা খুঁজলো, আর ইকরা বৃষ্টিতে ভেজার জন্য হাঁটতে শুরু করলো। ইকরার এমন অবস্থা দেখে সোহান মনে মনে বলে উঠলো, পাগলি একটা। কই, আসো না কেন? সোহান ইকরার সাথে হাঁটতে শুরু করলো। অনেকটা পথ কিন্তু তোর হাঁটতে হবে, কষ্ট হবে। কিছু হবে না বুঝলে, আমি অনেক হেঁটেছি। হেঁটেছিস কিন্তু তার জামা পরে, শাড়ি পরে না। সোহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে তুমি ধরে রাখো, তাহলেই হবে। সোহান ইকরার দিকে চেয়ে হাত বাড়িয়ে দিল। ইকরার কপাল বেয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে, পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছে। দুজন গল্প করতে করতে হাঁটছে। সোহান মনে মনে বলছে, এই পথ যদি শেষ না হতো তাহলে হয়তো আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইকরা মনে মনে বুঝে না কিছু, এত কাছে একসাথে পাশাপাশি হেঁটে চলেছি একটু বেশি সময় একান্ত কাছে পাবার জন্য, অথচ সে বুঝতেই পারছে না তাকে আমি ভালোবাসি কতটা। তাড়াতাড়ি হাঁটতো, রাত হয়ে এলো। রাত হলে সমস্যা কি? কোনো সমস্যা নাই, সারা রাত বাইরে বৃষ্টিতে ভিজবো। আমার কোনো আপত্তি নেই। উফ, এই মেয়ে তো দেখি ভীষণ কথা বলে। কথা বলবো না তো কি করব? কিছু করতে হবে না, শুধু তাড়াতাড়ি পা দুটো চলালেই চলবে আপাতত। কখনো কি শাড়ি পরেছো? পরলে বুঝতে হাঁটতে কত কষ্ট। তোকে শাড়ি পরতে কি বলেছিল? কেউ বলতে হবে নাকি? শাড়িতেই নারী, তুমি কি বুঝবা? তোমার কি আর বোঝার মতো মন আছে নাকি? তার কথায় সোহান কিছুটা থমকে ইকরার দিকে তাকালো। চোখের কাজল পানিতে লেপ্টে মুখে লেগে কালো দাগ হয়ে যাচ্ছে। একটু দাঁড়াতো। কেন? দাঁড়াতে বলছি, দাঁড়া। ইকরা সোহানের মুখোমুখি দাঁড়াতেই সোহান দুই হাত বাড়িয়ে দিল ইকরার গালের দিকে। ইকরা সোহানের হাতের স্পর্শে চোখ বন্ধ করে নিল। সোহান গালে লেগে থাকা কাজলের কালো দাগগুলো দুই হাতে মুছে নিতে দিতে বলল, তোর কাজল মুছে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখার মতো কে আছে? আমার মুছলেই কি আর থাকলেই কি? তুই কি জানিস তোকে সাজলে অসম্ভব সুন্দরী লাগে? হাঁটতে হাঁটতে আগে তো কেউ বলেনি, তাই জানতাম না, আজই প্রথম জানলাম। আচ্ছা তাই বুঝি, তার কি কি জানিস না তুই? জ্যামিতি বুঝি না, ওইটা বুঝিয়ে দিও। আচ্ছা দিব। একটা কথা বলবো? বল। তুমি এখন আমার সাথে ঝগড়া করো না কেন? এখন তো তুই অনেক বড় হয়ে গিয়েছিস, তোর সাথে ঝগড়া করলে লোকে কি বলবে? আমি বড় হইছি কবে? তুই কি এখনো ছোট আছিস? বিয়ে করিয়ে দিলে তো সংসার করার সাথে সাথে ডজনখানেক সন্তানের জননী হয়ে যাবে। এসব উল্টাপাল্টা কথা বলবা না একদম। হাসতে হাসতে তোকে একটা কথা বলবো। বলো। না থাক, অন্য একদিন বলবো। সোহানের এমন কথায় ইকরা বড় বড় চোখ করে সোহানের দিকে তাকালো, আর মনে মনে বলল, ইস, ভালোবাসে কথাটা বলতে চেয়েও বলতে পারল না। দুজন হাঁটতে হাঁটতে যখন বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন রাত প্রায় 8টা বাজে। বাড়ির ভিতরে ঢুকতেই সকলে ওদের দেখে হো হো করে হেসে দিল। সোহান পকেট থেকে পলিথিনে পেঁচানোর টিকিটগুলো ইকরার হাতে দিয়ে বলল,
ভালো করে রেখে দিস। কোথাকার টিকিট কাটলি দেখি? না, এখন দেখানো যাবে না। সারপ্রাইজ তো সারপ্রাইজই থাকবে। সবাই আরেকবার একসাথে হেসে দিল। সোহান আর ইকরা যার যার রুমে চলে আসলো ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে দুজনেই আবারও ফিরে আসলো রাতের খাবার খাওয়ার জন্য। সবাই মিলে রাতের খাবার শেষ করে গল্প করতে শুরু করলো। গল্পের এক পর্যায়ে ইকরার বাবা বলল, সোহান, চাকরি তো হচ্ছে না, এক কাজ কর, আমাদের ব্যবসাটাই বুঝে নে। আমার আর ভাইয়ার বয়স হয়েছে, এখন তো ব্যবসা তোর বুঝে নেওয়া উচিত। আমি বলছি না এখনই তোকে বুঝে নিতে হবে, ঘুরে আসি, তারপর না হয় বুঝে নিস। আমি ওই ব্যবসার কিছুই বুঝি না। তোকে বুঝতে হবে না, আমরা দুজন বুঝে দিয়ে তবে অবসরে যাব। তাছাড়া তোর বয়সও হয়ে যাচ্ছে, বিয়ে তো দিতে হবে। বাবার মুখে এমন কথা শুনে সোহান কিছুটা লজ্জা পেয়ে গেল। বাবা সোহানের দিকে তাকিয়ে বলল, তোর কাউকে পছন্দ থাকলে বলতে পারিস। বাবা, এখন এসব কথা থাক না, সামনে অনেক সময় আছে। তাছাড়া বাড়িতে দুটো মেয়েও আছে, তাদের বিয়ের বয়স হয়েছে। এসব তোকে ভাবতে হবে না, আমরা সব কিছু ভেবে রেখেছি। দীর্ঘ সময় নানান বিয়ের কথা ইচ্ছে ইকরা মনে মনে ইচ্ছে মতো সোহানকে বকা দিচ্ছে, ফাজিল একটা, আমি তোকে ছাড়া কাউকেই বিয়ে করব না, আর তোকেও অন্য কোনো মেয়েকে বিয়ে করতে দিব না। নানান রকম কথা মনে মনে ভাবছে ইকরা। কথা বলতে বলতে রাত প্রায় 11টা বেজে গেল। সবাই নিজেদের রুমে চলে আসলো। সোহান বিছানায় শুয়ে ভাবছে কি করে ইকরাকে মনের কথা বলা যায়। ওকে মনের কথা না বলতে পারলে বাবা অন্য জায়গায় যদি বিয়ে ঠিক করে ফেলে তখন সব শেষ হয়ে যাবে। ইকরা দক্ষিণা বাতাসে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে মনে মনে, মেজাজটা কি পরিমাণ গরম হয় এই ছেলেটার উপর, আমি এত ভালোবাসি কেন বুঝে না। মেয়ে মানুষ হয়ে আমি কি করে বলি যে ওকে কতটা ভালোবাসি। ওর জন্য কষ্ট করে সাজি, শাড়ি পরি, বৃষ্টিতে ভিজে, তাও কেউ বুঝে না। ওর প্রতিটা কথা আমার স্পর্শে, আমি ভালোবাসা খুঁজি, তা কি ওর চোখে পড়ে না? যেইভাবেই হোক ওর মুখ থেকে ভালোবাসার কথা বলাতেই হবে। সকালে নাস্তার টেবিলে ইকরা সোহানের দিকে তাকিয়ে বলল, আমাকে আজ ভার্সিটি দিয়ে আসবে, আমার ক্লাস আছে। কেন, তুই তো আগে একা একাই ভার্সিটিতে যাতায়াত করতি। এখন কি আমি বড় হই নাই? তো কি হয়েছে? রাস্তা দিয়ে যাতায়াতের সময় ছেলেরা যেন কেমন করে তাকায়। বোরখা পড়ে যাবি। বোরকা পরে গেলে কি ছেলেরা তাকায় না? সোহান কিছু বলতে যাবে এমন সময় বাবা বলে উঠল, আহা, তোর সমস্যা কোথায় দিয়ে আসলে? তোর তো আর ক্লাস নেই কিংবা কোনো চাকরিও নেই, বলেই পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে, এখন থেকে যতদিন তুই ব্যবসা না বুঝিস ততদিন এটাই তোর চাকরি, এই নে অগ্রিম বেতন। বড় বড় চোখ করে ইকরার দিকে তাকিয়ে মনে মনে, কত বড় হয়েছিস, দেখবো তো আমি। কিছু বললে? কই না তো। তুমি বুঝবে না, টম আর জেরির মাঝে অনেক ভালোবাসা, তাই তো দুজন শত ঝগড়ার পরও একে আরেকজনকে ছেড়ে যায় না। তোকে বিয়ে দিয়ে দুজনকে আলাদা করে দিব। চাচির মুখে এমন কথা শুনে যেন সোহানের হৃদয়টা কেঁপে উঠল। চোখ দুটো মুহূর্তেই পানিতে ছলছল করতে লাগলো। নিজের চোখের পানি লুকানোর জন্য সোহান তাড়াতাড়ি নাস্তার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলো। ইকরা সোহানের এমন ব্যবহারের সাথে মোটেও পরিচিত না। সবাই যখন ইকরাকে বকা দেয় তখন সোহানও তাদের সাথে তাল মিলায়। আজ হঠাৎ কি হলো যেভাবে উঠে যেতে হবে? ভাবতে ভাবতে নিজেও খাবার টেবিল থেকে উঠে কিচেন থেকে চায়ের মগ নিয়ে সোহানের রুমের দরজায় যেয়ে নক করলো। দরজা খোলা আছে। দরজা ঠেলে ভিতরে ঢুকে সোহানের দিকে চায়ের মগটা এগিয়ে দিতে দিতে, তুমি এইভাবে চলে আসলে কেন? তো কি করব, কাল থেকে শুধু বিয়া আর বিয়া এই নিয়েই আলোচনা হচ্ছে। আমার এসব শুনতে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা, এখনো না আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আর না তোর লেখাপড়া শেষ হয়েছে। এখনই কেন তাদের বিয়ে নিয়ে এত ব্যস্ততা থাকবে? শোনো, ছেলে মেয়ে বড় হলে বাবা মায়ের দায়িত্বই হলো তাদের বিয়ে দেওয়া। বড় হয়েছিস লাগিয়ে রাখছিস কেন? কত বড় হয়েছিস শুনি? বিয়ে দিলে সংসার করতে পারবি? কি কি রান্না করতে পারিস শুনি? কিছুই পারি না। শাশুড়িকে বলবো তার ছেলে যা যা খাবার পছন্দ আমাকে রান্না করতে শিখিয়ে দিতে। রেগে একটা থাপ্পড় মারবো। যাবা এখান থেকে, সব শখ জেগেছে বিয়ে করার। সোহানের এমন ব্যবহারে ইকরার প্রচণ্ড কষ্ট লাগলো। নিজের চোখের পানি সামনে নিয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দৌড়ে সোহানের রুম থেকে বের হয়ে গেল। সোহান মনে মনে, এই যা, এটা আমি কি করলাম? অযথাই ওকে বকা দিলাম। ওর কি দোষ? আমি নিজেই তো ওকে ভালোবাসি, কথাটা বলতে পারি না। পাগলিটাকে কি করে এখন সামলাই? সকাল 11টার দিকে সোহান ইকরার দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। ভিতর থেকে দরজা খোলা আছে। রুমে ঢুকে দেখতে পেল ইকরা কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। মাথা নিচু করে, সরি, ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। তুমি সরি বলছো কেন? আমি সরি, আসলে ভুল তো আমারই। আমি বা তোমাকে কেন বলতে যাব আমার সাথে ভার্সিটি যাবার কথা?
বলে ইকরা ব্যাগ নিয়ে রুম থেকে বের হতে যাবে এমন সময় সোহান ইকরার হাত টেনে ধরে। ছেড়ে দাও। হাত টান দিতেই ইকরা সোহানের মুখোমুখি চলে আসে। ইকরার ঠোঁট দুটো কাঁপতে থাকে। তোকে ছেড়ে দেবার জন্য তো ধরিনি। সোহানের বুকে মাথা রেখে হাউ মাউ করে কান্না শুরু করে। এমন ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সোহান। এই কি করছিস? কেউ চলে আসলে কি মনে করবে? কে কি মনে করলো তাতে আমার কি? সোহান ইকরার দিকে অপলক চেয়ে থাকতে থাকতে কখন জানি নিজের ঠোঁট দুটো ইকরার ঠোঁটকে স্পর্শ করে ফেলে। ঠিক এমন সময় বাইরে থেকে কারো আসা শব্দে দুজন দুদিকে সরে দাঁড়ায়। রুমে ঢুকতে ঢুকতে এই আপু ও ভাইয়াও এখানে আছো? আমরা কোথায় বেড়াতে যাবো বলো না? সোহান ইকরা দুজনেই মনে মনে বড্ড বেঁচে গেলাম। এদিকে ইকরা সোহানের দিকে তাকিয়ে দেখে সোহানের ঠোঁটে লিপস্টিকের দাগ লেগে গেছে। যদি এই অবস্থায় মিলু দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ইকরা ইশারায় সোহানকে বলল, ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের কথা। কই আপু, আমাকে বলো, আমি কাউকে বলবো না। ব্যাগ থেকে একটা টিস্যু বের করে সোহানের দিকে এগিয়ে দিয়ে, আরে পাগলি বোন, আমার কাউকে বলা যাবে না, এখন তো যা, ভার্সিটি যাব আমি। মিলু মন খারাপ করে সোহান আর ইকরার সাথে সাথে রুম থেকে বের হয়ে আসলো। মিলু নিজের রুমের দিকে, সোহান আর ইকরার বাড়ির বাইরে বের হয়ে আসলো। বড় বাচ্চা বেঁচে গেছি। কেন, কি হলো? তুমি কি বোকা হচ্ছ নাকি দিন দিন? মানে? যদি মিলু তোমার ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের দাগ দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? কিছুই হতো না, আমি বলতাম এগুলো রঙের দাগ। ওরে চালাকের, রং আর লিপস্টিকের দাগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এটা বুঝো না? এত কিছু বোঝার দরকার নেই। মিলু ছোট মানুষ না যে মেয়ে প্রেম করে বেড়াচ্ছে, সে নিশ্চয়ই এসব কিছু তোর চেয়ে ভালোই বোঝে বলে একটা রিক্সা ডাক দিল। রিকশায় বসে সে হতে পারে আমার বুদ্ধি কম, এটা তো সব সময় বলো, আর নতুন কি, তবে বেঁচে গেছি এটাই বেশি। এখন চুপ করে বসে থাক, মানুষজন এমনিতেই তাকিয়ে আছে আমাদের দিকে। সোহানের একটা হাত শক্ত করে চেপে ধরে কাঁধের উপর নিজের মাথাটা রেখে দেখলে দেখুক তাতে কি হয়েছে, ভালো করে দেখুক আর চলুক। আরে আরে, তুই কি পাগল হলি নাকি? ছোটবেলা থেকেই, আর তুমি এখন বুঝলে। দুজন গল্প করতে করতে রিক্সা চলে আসলো ভার্সিটির গেটে। দুজন রিক্সা থেকে নেমে একটাকে ভার্সিটির ভিতরে ঢুকিয়ে দিয়ে সোহান বাড়িতে চলে আসলো, আর একটা চলে গেল ক্লাস করতে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। শুক্রবার সকাল থেকেই সবাই খুব ব্যস্ত হয়ে পড়ল নিজেদের জামা কাপড় গোছাতে। সোহান ইকরার ঘরের দরজায় নক করতেই ইকরা ভিতরে আসতে বলল। ঘরে ঢুকে, কিরে তোর সব গুছানো শেষ? প্রায় শেষ। তোমারগুলো গুছিয়েছো? না, তুই যে গুছিয়ে দিয়ে আসবি। এখন আমি গুছিয়ে দিব? আমি কি তোমার বউ নাকি যে তোমার জামা কাপড় আমি গুছিয়ে দিব? হাসতে হাসতে, না হলেও হবি তো একদিন। যখন হব তখন দেখা যাবে, এখন নিজেরগুলো নিজে গুছিয়ে নিও। আমিও পারবো না, এখন থেকে তুই গুছিয়ে দিবি। দুইজন অনেকটা সময় এ নিয়ে তর্ক করলো। শেষমেশ ইকরা রাজি হলো সোহানের কাপড় গুছিয়ে দিতে। আচ্ছা, আমি শাড়ি পরবো নাকি অন্য জামা? অন্য জামা পর আর শাড়ি গুছিয়ে নে, গ্রামে গিয়ে পরবি। ওকে, ঠিক আছে। সোহান ইকরার রুম থেকে নিজের রুমে চলে আসলো। কিছু সময় পর সোহান পাঞ্জাবি পরে বের হলো। বাবা আর চাচাও পাঞ্জাবি পরেছে। সকলে এক কালারের একই রকম পাঞ্জাবি পরেছে একসাথে নামাজে যাবার জন্য। এমন সময় ইকরা গোলাপি রঙের একটা জামা পরে হেঁটে নিচে নামছিল। সোহান সেদিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, অপূর্ব। কিরে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, চলো। বাবা, আজ 3 জন একই রকম পাঞ্জাবি পরে নামাজের জন্য যাচ্ছ দেখছি। কেন, তোর হিংসা হয় নাকি? কেন আমার হিংসা হবে? না মানে, তোর যদি একই রকম ড্রেস পরার ইচ্ছে থাকে তাহলে যা না, মার্কেটিং করে নিয়ে আয় তোদের 4 জনের জন্য একই রকম জামা। ইকরা রেখে বড় বড় চোখ করে তাকালে সোহানের দিকে। সোহান বাবা চাচার দিকে তাকিয়ে, চলো তাড়াতাড়ি বের হই, বম ফাটার আগেই বলতে বলতে সকলে হাসতে হাসতে বের হয়ে গেল। মা, ও মা, তাড়াতাড়ি আসো তো। কি হলো তোর আবার? চলো আমরাও শপিং করব, একরকম জামা কিনবো। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই বুড়ো বয়সে এরকম জামা পরবো? কেন পরবে না? বাবার চেয়ে তোমার বয়সটা নিশ্চয়ই বেশি না? মা, আপু কিন্তু কথাটা ঠিক বলেছে। চল চল, এখন ছেলে মেয়েরা যা পছন্দ করবে আমাদেরও তাই করতে হবে। কিন্তু বুবু। কোনো কিন্তু চলবে না, যাও সবাই 5 মিনিটের ভিতর রেডি হয়ে আসো। সকলে তাড়াহুড়ো করে রেডি হয়ে আসলো, বের হয়ে পড়লো শপিংয়ের জন্য। এদিকে নামাজ পড়ে 3 জন বাসায় এসে কাউকেই পেল না। এদিকে ক্ষুধায় পেট চুচু করছে সোহানের। বাসায় এসে সবাই আলোচনা করছে কোথায় গেল ওরা। সবাই রেগে সোহানের দিকে তাকালো।
আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোর বুদ্ধিতেই তো ওর বাসা থেকে বের হয়েছে শপিং করার জন্য। আমার কি দোষ? আমি কি জানতাম নাকি ওরা সত্যি সত্যি চলে যাবে? আরে থামো না তোমরা, গেছে যাক, ওদেরও তো মন চায় নিজেদের মতো করে একটু সাজতে। আর যেহেতু ঘুরতে যাচ্ছে, নিজেদের মতো করে মার্কেটিং করুক। সোহান নিজের রুমে এসে চার্জার থেকে ফোনটা খুলে ইকরার নাম্বারে ফোন দিল। ফোন ধরে কি হয়েছে বলো? এই তোরা কই রে? এই তো মার্কেটিং শেষ করে বের হলাম। কেন, কোনো সমস্যা?